হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করব। আর আজকের এই স্মার্ট ক্লাসে আমরা আলোচনা করব আমাদের একটা ক্লাস 12 সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই অধ্যায়ের একটা বিষয় মেগা গ্যামেটোজেনেসিস। তোমরা দেখতে পাচ্ছ সেই পদ্ধতি সম্পর্কে। এই যে মেগা গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেট, তার জেনেসিস বা ফরমেশন, সেটা কিভাবে ঘটছে বিভাজনের মাধ্যমে, সেই বিভাজনের ফলে আমরা কি পাচ্ছি, সেই মেগা গ্যামেটোজেনেসিস প্রসেসের স্থান কোথায়, পদ্ধতিগুলো কি, তার গুরুত্বই বা কি, যাবতীয় সব কিছু আমরা জানবো আজকের এই স্মার্ট ক্লাসে। ফলে মেগা গ্যামেটোজেনেসিস পদ্ধতি সম্পর্কে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, ডেফিনেটলি আজকের স্মার্ট ক্লাস অ্যাটেন্ড করছো, তার সাথে অবশ্যই রাখতে হবে ক্লাস 12 ছায়া জীববিদ্যা টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়া জীববিদ্যা শিক্ষক, এই বই দুটো। আর আজকের স্মার্ট ক্লাস তো রয়েছে। সব কিছু মিলিয়ে এই বিষয়ের উপর তুমি নিজেকে করে তোলো বাকিদের থেকে অনেকটা বেশি দক্ষ, অনেক বেশি পারদর্শী। দেখো, মেগা গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি একই কথা। আমরা যেমন মাইক্রো গ্যামেটোজেনেসিস পড়েছিলাম, ঠিক তেমনি মেগা গ্যামেটোজেনেসিস, সেখানে ছিল পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি। যেহেতু আমরা ফিমেল পার্ট নিয়ে ডিসকাস করছি, ফলে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি, অর্থাৎ জেনারেশন আর ফরমেশন অফ মেগা গ্যামেট, দ্যাট ইজ মেগা গ্যামেটোজেনেসিস। আমরা আগের ক্লাসে যখন দেখেছি মেগাস্পোর বা স্ত্রীরেণু তৈরি হয়েছে, উৎপন্ন 4টে স্ত্রীরেণুর মধ্যে 3টে বিনষ্ট হয়েছে, একটা এক্সিস্ট করেছে, সেটাকে আমরা বলেছি সক্রিয় স্ত্রীরেণু। আমাদের এই মেগা গ্যামেটোজেনেসিস প্রসেসটা শুরু হচ্ছে ওই সক্রিয় বা ফাংশনাল মেগাস্পোর থেকে। সেই সক্রিয় স্ত্রীরেণু যে পদ্ধতিতে আমাদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদটা সৃষ্টি করবে, সেই পদ্ধতিটার নাম হলো মেগা গ্যামেটোজেনেসিস। দেখো, আমি লিখে দিয়েছি সক্রিয় স্ত্রীরেণু, দ্যাট ইজ ফাংশনাল মেগাস্পোর, সেটা হলো আমাদের এই ফিমেল গ্যামেটোফাইটের প্রথম কোষ। ভেরি ইম্পর্টেন্ট ফর 1 মার্ক কোয়েশ্চেন ইন বোর্ড এক্সাম, যে স্ত্রীলিঙ্গধর দশার বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের প্রথম কোষ কোনটি, ডেফিনেটলি মেনশন করবে সক্রিয় স্ত্রীরেণু। 4টে স্ত্রীরেণু উৎপন্ন হয়, যেটা এক্সিস্ট করে সেটা থেকেই আমাদের এই প্রসেসটা শুরু হচ্ছে। অর্থাৎ সক্রিয় স্ত্রীরেণু হতে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি, দ্যাট ইজ মেগা গ্যামেটোজেনেসিস। দেখো, আমরা একটু আগের ক্লাসে যা পড়েছি, স্ত্রীরেণু মাতৃকোষ মেগাস্পোরোজেনেসিস প্রসেসে কি তৈরি করেছে, সক্রিয় স্ত্রীরেণু। নিশ্চয়ই সক্রিয় স্ত্রীরেণুটা এখন সার্ভাইভ করেছে। সেই সক্রিয় স্ত্রীরেণু সিম্পলি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। কেন মাইটোসিস? স্ত্রীরেণু, সো ইট ইজ হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে ফিমেল গ্যামেটোফাইট। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেই ফিমেল গ্যামেটোফাইটটা অ্যাকচুয়ালি ভ্রূণস্থলী নামে পরিচিত, or embryo sac. This is very very important, can be framed as a question. নিচের কোনটি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ? ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার ইজ এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। অর্থাৎ আমাদের উদ্দেশ্য থাকবে, আমরা এই যে অ্যাক্টিভ বা ফাংশনাল মেগাস্পোর পেয়েছি, সেই ফাংশনাল মেগাস্পোর থেকে রিপিটেড মাইটোসিস বিভাজনের মাধ্যমে কিভাবে একটা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা ভ্রূণস্থলী তৈরি করব। এক্স্যাক্ট জিনিসটাকে আমরা একটু নিচে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ছবির সাহায্যে বোঝাতে চেষ্টা করেছি। দেখো, ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, আমরা একটা রেণু মাতৃকোষ দেখেছি মেগাস্পোরোজেনেসিসের সময়। সেটা থেকে দেখো 4টে স্ত্রীরেণু চতুষ্টয় তৈরি হয়েছে, স্পোর টেট্রাড। আমি বারবার রিপিটেডলি বলছি, 3টে বিনষ্ট হবে, একটা সার্ভাইভ করবে, দ্যাট ইজ ফাংশনাল ওয়ান। আর আমাদের এই মেগা গ্যামেটোজেনেসিস শুরু হচ্ছে সেই ফাংশনাল মেগাস্পোর থেকে, সেটা বিভাজিত হবে। ডেফিনেটলি এর মধ্যে বেশ কতগুলো পর্যায় রয়েছে, সেই পর্যায়ের মাধ্যমে আলটিমেটলি আমরা পাবো ভ্রূণস্থলী, যেটাই অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেটোফাইট, এটাই অ্যাকচুয়ালি আমাদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। ফলে আমাদের উদ্দেশ্য হলো একটা ফিমেল গ্যামেটোফাইট তৈরি করা, যেটাকে আমরা বলছি এমব্রায়ো স্যাক। কোথা থেকে তৈরি হবে? ফাংশনাল মেগাস্পোর থেকে তৈরি হবে। চলো দেখি এই সক্রিয় স্ত্রীরেণু থেকে এমব্রায়ো স্যাক, দ্যাট ইজ ফিমেল গ্যামেটোফাইট, কোন পদ্ধতিতে তৈরি হচ্ছে, সেই পদ্ধতিটা সম্পর্কে ডিটেলস জানা যাক। দেখো, অ্যাবসলিউটলি ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, প্রসেসটা আমরা জানতে চলেছি, বি কেয়ারফুল। দেখো, আমরা এখানে যেটা দেখেছি 1 2 3 4 4টে রেণু
তার মধ্যে দেখো উপরের দিকে তিনটে লিখেছি ডিজেনারেটেড মেগাস্পোর, বিনষ্ট প্রায় স্ত্রীরেণু, কেবলমাত্র একটা সার্ভাইভ করছে, এটাকেই আমরা অ্যাকচুয়ালি বলছি সক্রিয় স্ত্রীরেণু। এবং আমি বলেছিলাম ওই সক্রিয় স্ত্রীরেণু থেকেই আমাদের এই প্রসেসটা মানে মেগা গ্যামেটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হবে। ফলে এটা হলো সক্রিয় স্ত্রীরেণু, ওপরের তিনটে বিনষ্ট। কোন ডিভিশন হয়? মাইটোসিস ডিভিশন হয়। প্রথম মাইটোসিস বিভাজন হলে সক্রিয় স্ত্রীরেণুর নিউক্লিয়াস বিভাজিত হলো, মাইটোসিস, সো ক্রোমোজোম নাম্বার রিমেন সেম। দেখো দুটো নিউক্লিয়াস আমরা পেয়েছি। স্বাভাবিকভাবেই একটা মাইটোসিস হলে একই ক্রোমোজোম সম্পন্ন দুটো নিউক্লিয়াস পেলাম। এই দুটো নিউক্লিয়াস ইট উইল আন্ডারগো ফার্দার মিওটিক ডিভিশন। তাহলে কটা মাইটোসিস হবে? দ্বিতীয় নম্বর মাইটোসিস হবে। দ্বিতীয় মাইটোসিস বিভাজন সম্পন্ন হলে দেখো দুটো প্রত্যেকটাই যদি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় 1 2 3 4 চারটে আমরা নিউক্লিয়াস পাবো। অ্যান্ড ইন্টারেস্টিংলি দিস 4 নিউক্লিয়াস ইজ আন্ডারগোয়িং অ্যানাদার মাইটোসিস, তিনটে মাইটোসিস, তৃতীয় মাইটোসিস। ফলে চারটে থেকে মাইটোসিস বিভাজন হলে আমরা কতগুলো পাবো? মোট 8টা। বাট কিভাবে থাকবে? দেখো ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্রের দিকে চারটে চারটে, এই দুটো বিভাজিত হয়ে 1 2 3 4, এই চারটে একটা মেরুর দিকে, আবার এখানে এই দুটো বিভাজিত হয়ে চারটে আরো একটা মেরুর দিকে। তাহলে আমরা একটা স্ট্রাকচার পেলাম যার মধ্যে মোট 8টি নিউক্লিয়াস এই মুহূর্তে অবস্থান করছে। আমরা শুরু করেছিলাম কোথা থেকে? একটা ফাংশনাল মেগাস্পোর, সক্রিয় স্ত্রীরেণু। কটা মাইটোসিস হয়েছে? নাম্বার 1, নাম্বার 2 and নাম্বার 3। ভেরি ইম্পর্টেন্ট ফর অল টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম। সাকসেসিভ 3 মাইটোটিক ডিভিশন, তিনটে মাইটোসিস বিভাজন হয়, দ্যাট রেজাল্টস ইন্টু 8 নিউক্লিয়েট স্টেজ। দেখো আমরা যে স্ট্রাকচারটা পেয়েছি তার মধ্যে কটা নিউক্লিয়াস পেয়েছি? 8টা নিউক্লিয়াস। ক্লিয়ার? তিনটে মাইটোসিস বিভাজন, 8টা নিউক্লিয়াস। এখন এই স্ট্রাকচারের মধ্যে যে 8টা নিউক্লিয়াস আছে প্রত্যেকটার থেকে একটা করে আমরা কেন্দ্রের দিকে চলে আসছে। এখন এগুলোকে নাম দিই আমরা, এই যে চারটে রয়েছে এটা যদি ডিম্বক মূলের দিকে থাকে ডিম্বক মূলীয় চতুষ্টয়, চ্যালাজাল টেট্রাড। আবার যদি ডিম্বক রন্ধ্রের দিকে থাকে ডিম্বক রন্ধ্রীয় চতুষ্টয়, মাইক্রোপাইলার টেট্রাড। এখন আমি নেক্সট স্টেপে কি বলছি? ওই ডিম্বক রন্ধ্রীয় চতুষ্টয় থেকে একটি নিউক্লিয়াস এবং ডিম্বক মূলীয় চতুষ্টয় থেকে একটি নিউক্লিয়াস তারা বিচ্যুত হয়ে এসে মোটামুটি একটা কেন্দ্রের দিকে অবস্থান করে। ওই যে একটা করে নিউক্লিয়াস যারা পৃথক হয়ে চলে আসছে দে আর কল্ড পোলার নিউক্লিয়াই বা মেরু নিউক্লিয়াস। আমি আবার রিপিট করছি, ডিম্বক রন্ধ্রীয় চতুষ্টয়ের 4টির মধ্যে একটি নিউক্লিয়াস এবং ডিম্বক মূলীয় চতুষ্টয়ের 4টির মধ্যে একটি নিউক্লিয়াস পৃথক হয়ে কেন্দ্রে চলে আসে। কেন্দ্রে অবস্থান করে দুটো, সেই দুটো হলো মেরু নিউক্লিয়াস। ইচ অফ দেম, অর্থাৎ দুটি মেরু নিউক্লিয়াস কেন্দ্রে চলে এলো। ফলে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি ডিম্বক মূল এবং ডিম্বক রন্ধ্রের দিকে এখন কটা করে নিউক্লিয়াস থাকবে? ছিল 4টি, একটি চলে এসছে, তাহলে এদিকে রয়েছে 3টি, এদিকেও রয়েছে 3টি। দেখো এই হলো সেই অবস্থাটা। এখন ইন দ্য মিন টাইম ওই যে দুটো মেরু নিউক্লিয়াস তারা যদি ফিউজ করে, যদি তারা মিলিত হয়, একটা নির্ণীত নিউক্লিয়াস, ডেফিনিটিভ নিউক্লিয়াস তৈরি করে। তো ইট ইজ অবভিয়াস পোলার নিউক্লিয়াস n সংখ্যক ক্রোমোজোম সমন্বিত ছিল, তাহলে নির্ণীত নিউক্লিয়াস তৈরি করবে কি? 2n। ডেফিনিটিভ নিউক্লিয়াস সেটা মাঝে রয়েছে। বাট আমরা দুটো প্রান্তের দিকে তিনটে তিনটে করে কোষ পেয়েছি। সেই তিনটের মধ্যে দেখো একদিকে রয়েছে দুটো, তাকে বলেছি সহকারী কোষ, সাইনার্জিডস, আর যেটা আকারে বড় তাকে বলেছি আমরা ডিম্বাণু। সহকারী কোষ আর ডিম্বাণুকে একসাথে আমরা নাম দিয়েছি গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। আর ঠিক তার বিপরীত দিকে আরো 3টি কোষ রয়েছে, তাদেরকে বলেছি প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। স্যার এই প্রত্যেকটি কোষ বা নিউক্লিয়াস যেগুলো বলছি তাদের প্লয়েডি লেভেল কত? ইচ অফ দেম আর n নাম্বার অফ ক্রোমোজোম, হ্যাভিং n নাম্বার অফ সাইনার্জিডস n, ডিম্বাণু অবভিয়াসলি n, অ্যান্টিপোডাল সেল n, ইচ অফ দেম। কেন্দ্রের দুটো মেরু নিউক্লিয়াস যুক্ত হয়ে তৈরি করেছে নির্ণীত নিউক্লিয়াস। নাও দিস স্ট্রাকচার, এই যে গঠনটা পেয়েছি এটাই আমাদের ডেস্টিনেশন,
দিস ইজ ফিমেল গ্যামেটোফাইট, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, যেটাকে আমরা বলেছি মেগা গ্যামেট, অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। এটাই হলো একটা কমপ্লিট ভ্রূণস্থলী, যাকে আমরা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বলছি। এই যেটা তৈরি হলো আমরা দেখলাম, মনে রাখতে হবে সক্রিয় স্ত্রী রেণু, সাকসেসিভ 3 মাইটোটিক ডিভিশন, রেজাল্টস 8 নিউক্লিয়েট স্টেজ। সেই 8 নিউক্লিয়েট স্টেজের একটা করে কেন্দ্রে চলে এলো মেরু নিউক্লিয়াস, তারা ফিউজ করে তৈরি করবে ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্মিত নিউক্লিয়াস। প্রান্তের দিকে তিনটের মধ্যে যেটা একটা আকারে বড় ডিম্বাণু, বাকি দুটোকে বলি সহকারী কোষ বা সাইনারজিডস। কালেকটিভলি সহকারী কোষ এবং ডিম্বাণু গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাসের ঠিক বিপরীতে রয়েছে অ্যান্টিপোডাল সেল, ইচ অফ দেম হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। এই থলির মতো স্ট্রাকচার নাম দেওয়া হয়েছে ভ্রূণস্থলী, এমব্রায়োস্যাক। দিস ইজ নাথিং বাট ফিমেল গ্যামেটোফাইট। আমরা এই ছবিটাকে আরেকটু এনলার্জ করে দেখি। আমরা পড়লাম কিভাবে উৎপন্ন হয়, চলো দেখি এই ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়োস্যাক যেটাকে বলছি ভ্রূণস্থলী, তার স্ট্রাকচার কেমন। দেখো, এই হলো একটা কমপ্লিট এমব্রায়োস্যাকের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে এখানে একটা কথা বলে রেখেছি, একটা পরিণত ভ্রূণস্থলী সেই একটা ম্যাচিওর এমব্রায়োস্যাকের কন্ডিশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখানে লিখেছি দেখো 8 নিউক্লিয়াস যুক্ত এবং 7 কোষীয় অবস্থা, অর্থাৎ 8 নিউক্লিয়েট 7 সেলড স্ট্রাকচার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যান বি ফ্রেমড অ্যাজ এ কোশ্চেন ইন এনি কম্পিটিটিভ এক্সাম, স্টেটমেন্ট বেসড কোশ্চেন। ভ্রূণস্থলী সম্পর্কে কোনটা সত্য? নাম্বার অফ নিউক্লিয়াস 8 and a number of cell 7. Is it correct? Let's check. দেখো, এই হলো আমাদের একটা এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী, যাকে আমরা বলছি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। এখন ডেফিনেটলি আমরা প্রথমেই বলেছিলাম একদম কেন্দ্রে দুটো মেরু নিউক্লিয়াস রয়েছে। দেখো এখানে দুটো মেরু নিউক্লিয়াস অবস্থাতেই দেখানো হয়েছে, ইচ অফ দেম হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। এবং এটাও মনে রাখতে হবে ওই দুটো মেরু নিউক্লিয়াস যদি যুক্ত হয় তাহলে একটা নির্মিত নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস তৈরি করবে হ্যাভিং 2 নাম্বার অফ ক্রোমোজোম। বেশ, এখন আমরা যদি দুটো মেরুর দিকে যাই, দেখো এদিকে রয়েছে আমরা দেখছি ডিম্বক রন্ধ্রীয় প্রান্ত, মাইক্রোপাইলার এন্ড। সেই মাইক্রোপাইলার এন্ডে কটা কোষ থাকবে? 3টে কোষ। দেখো স্পষ্ট আমি তোমাদের দেখাচ্ছি যে পিছনে একটা কোষ রয়েছে ইয়েলোইশ কালারের, এটাই হয় একটু লার্জার সাইজের হয়, যেটাকে আমরা এই পিছনে রেখেছি হলুদ রঙের, এই নীল রঙের নিউক্লিয়াস। এই কোষটাকে নাম দিয়েছি আমরা ডিম্বাণু, যেটা আমাদের দরকার ওভাম ফর দ্য পারপাস অফ ফার্টিলাইজেশন। নেক্সট, ওই ডিম্বাণুর সাথে রয়েছে আরো দুটো কোষ, তাদেরকে আমরা বলছি সহকারী কোষ, সাহায্যকারী কোষ, সাইনারজিডস বলি আমরা। দেখো সহকারী কোষ বা সাইনারজিডস। নাম্বার অফ ক্রোমোজোম, ডেফিনেটলি ইচ অফ দেম আর হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। এটা বলার অপেক্ষা রাখে না, অল অফ দিস হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। এখন একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ইনফরমেশন, অল মাই ডিয়ার স্টুডেন্টস বি কেয়ারফুল। এই যে আমরা সহকারী কোষ বা সাইনারজিডস বলছি, আমরা এটাকে চিনব কি করে? আমি একটু আগে বললাম ডিম্বাণু আকারে বড় হয়, বাট এটা একটা রেলিভেন্ট কথা, আপেক্ষিক কথা। তাহলে দেখো দুটো কোষের মধ্যে আমরা দেখছি এখানে বিশেষ একটা স্ট্রাকচার রয়েছে। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনের স্ট্রাকচার, এটাকে আমরা বলি ফিলিফর্ম অ্যাপারেটাস। দিস ইজ ইম্পর্টেন্ট। অর্থাৎ ডিম্বকরন্ধ্রীয় প্রান্তে অবস্থিত 3টি কোষের মধ্যে যে ফিলিফর্ম অ্যাপারেটাস স্ট্রাকচার দেখা যাবে যে দুটো কোষে, তাদেরকে আমরা বলবো কি? তাদেরকে আমরা বলবো সহকারী কোষ বা সাইনারজিডস। বাকি কোষটাকে বলবো ডিম্বাণু। আর যদি আমরা ডিম্বক মূলীয় প্রান্তে অর্থাৎ চ্যালাজাল এন্ডে যাই, তাহলে সেখানে দেখবো 3টি কোষ, ইচ অফ দেম হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। ইট ইজ কল্ড অ্যান্টিপোডাল সেল, প্রতিপাদক কোষ সমষ্টি। আর ডিম্বক রন্ধ্রীয় প্রান্তের এই সহকারী কোষ এবং ডিম্বাণু, এদেরকে আমরা একসাথে নাম দিই গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। ফলে এই স্ট্রাকচারটাই দেখো তো এবার তোমরা, হাউ মেনি নিউক্লিয়াস আর দেয়ার? 1 2 3 4 5 6 7 8. So it is 8 nucleate stage, 8 in number. কতগুলো কোষের মধ্যে অবস্থান করছে দেখো তো? একটা কোষ, দুটো কোষ, 3টে কোষ। এখানে সহকারী কোষ রয়েছে দুটো, 5টা, ডিম্বাণু একটা, 6টা। বাট লুক এট দ্য মিডল,
আমি যদি বাউন্ডারি দিয়ে তোমাদের দেখাতে চাই, দেখো আমরা যেটাকে বলেছি সেন্ট্রাল সেল, কেন্দ্রীয় কোষ, এই যেটা কেন্দ্রীয় কোষ, যার মধ্যে এখন দুটো মেরু নিউক্লিয়াস অবস্থান করছে। এটা একটা কোষ, তার মধ্যে দুটো মেরু নিউক্লিয়াস অবস্থান করছে। ফলে কোষের সংখ্যা কটা হলো? 1 2 3 4 5 6, and this is a single cell, and just remember this is the largest one, central cell. ফলে টোটাল 7 সেলস। ফলে একটা ফিমেল গ্যামেটোফাইট ভ্রূণস্থলী 8টা নিউক্লিয়াস যুক্ত এবং 7টা কোষীয় অবস্থায় অবস্থান করে। প্রত্যেকটা থেকে ছোট প্রশ্ন আসতে পারে। প্রতিপাদক কোষ সমষ্টি কি, গর্ভযন্ত্র কি, কোন কোষের আকার বড়, ফিলিফর্ম অ্যাপারেটাস কোথায় অবস্থান করে। ফলে অল মাই ডিয়ার স্টুডেন্টস, দিস এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার রিগার্ডিং ডায়াগ্রাম অ্যান্ড এভরিথিং এলস, ইট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মেক ইট এক্সাম রেডি। কমপ্লিট মেগা গ্যামেটোজেনেসিস প্রসেসটা আমরা একটা ভিডিও দিয়ে দেখে নিই। দেখো, প্রথমে মেগাস্পোর তৈরি হয়েছে। সেই মেগাস্পোর 4টে তৈরি হয় আমরা জানি। 4টের মধ্যে একটাই সারভাইভ করবে, যেটাকে আমরা বলি ফাংশনাল মেগাস্পোর। দেখো, সেই ফাংশনাল মেগাস্পোর এই যে মেগাস্পোর ফাংশনাল বা সক্রিয়, ইট উইল আন্ডারগো ডিভিশন, মাইটোটিক ডিভিশন। এবং আমরা একটু আগেই দেখেছিলাম 3টে মাইটোটিক ডিভিশন। দেখো, একটা মাইটোসিস ডিভিশন, উই আর গেটিং 2 নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, একটা মাইটোটিক ডিভিশন। সেকেন্ড মাইটোটিক ডিভিশন, উই আর হ্যাভিং 1 2 3 4। থার্ড মাইটোটিক ডিভিশন 4 and 4 টোটাল 8। তাহলে দেখো, একটা 8 নিউক্লিয়েট স্টেজ তৈরি হয়েছে। এই অবস্থায় আমাদের একটা কমপ্লিট এমব্রায়ো স্যাক। দেখো, দুটো এখানে রয়েছে, 4টে। অবভিয়াসলি থার্ড মাইটোসিস হলে এখানে 4টে এবং 4টে 8টা। এটা হলো প্রসেসটা, কিভাবে 3টে মাইটোসিস ডিভিশন হয়েছে, কমপ্লিট এমব্রায়ো স্যাক তৈরি হয়েছে। 8 নিউক্লিয়াস স্টেজ, এই যে 8 নিউক্লিয়াস স্টেজ কমপ্লিট এমব্রায়ো স্যাক, এটাই হলো স্ট্রাকচার। প্রসেসটা হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। দেখো, এই মাঝের যে ভ্রূণস্থলীর কোষ প্রাচীর আর সেলগুলোর অবস্থান দেখো, লক্ষ্য করো, মাঝের কেন্দ্রীয় কোষে দুটো মেরু নিউক্লিয়াস সেখানে ভাসমান রয়েছে। এই যে দুটো মেরু নিউক্লিয়াস, n নাম্বার অফ ক্রোমোজোম, পোলার নিউক্লিয়াই আমরা তাদেরকে বলেছি। দুটো পোলার নিউক্লিয়াই যদি ফিউজ করে ডেফিনেটিভ নিউক্লিয়াস তৈরি করে। এই যে অবস্থানটা দেখো, এখন এই দুটো পোলার নিউক্লিয়াই। আর পোলার নিউক্লিয়াই ছাড়া দুটো প্রান্তে রয়েছিল যেগুলো সহকারী কোষ, ডিম্বাণু এবং প্রতিপাদক কোষ সমষ্টি। ফলে এটা হলো আমাদের প্রসেসটা, যে একটা প্রসেস শুরু হবে একটা ফাংশনাল মেগাস্পোর থেকে। সেই ফাংশনাল মেগাস্পোর বাই রিপিটেড অর সাকসেসিভ 3 মাইটোটিক ডিভিশন, এটা ফাংশনাল মেগাস্পোর। হ্যাভ এ লুক ওয়ান্স এগেন, একটা মাইটোটিক ডিভিশন, এটা বিভাজিত হলে উই উইল গেট 2 নিউক্লিয়াস। সেকেন্ড মাইটোটিক ডিভিশন, উই উইল হ্যাভ ফ্রম দিস 2 4 নিউক্লিয়াস। এই দুটো থেকে 4টে থেকে আবার আমরা পেলাম 8টা। এই 8 নিউক্লিয়ার স্টেজ একটা ডেফিনিট ওয়েতে অ্যারেঞ্জ থাকে। এটাই হলো মেগা গ্যামেটোজেনেসিস প্রসেস। ফলে মেগা গ্যামেটোজেনেসিস পড়লাম আমরা, আগে এক ক্লাসে পড়েছিলাম মাইক্রো গ্যামেটোজেনেসিস। ফলে এই মেগা গ্যামেটোজেনেসিস এবং মাইক্রো গ্যামেটোজেনেসিস, আই থিঙ্ক দুটো সম্পর্কে ইউ হ্যাভ এ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। তো চলো একবার একটু তুলনামূলক আলোচনা করে আমরা দেখে নিই দুটোর মধ্যে কি তুলনা করা যেতে পারে। দেখো, মাইক্রো গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস, আমরা দুটো টপিকের উপরে ধারণা করতে চেয়েছি। একটা জেনারেশন, ফরমেশন, কি উৎপন্ন হয়, আর 2 তাদের দেখতে কেমন। আমরা যদি বলি পুংলিঙ্গধর উদ্ভিদ বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের দেখতে কেমন। দেখো, উৎপত্তি মাইক্রো গ্যামেটোজেনেসিস পদ্ধতি, সেই পদ্ধতিতে মাইক্রো গ্যামেট তৈরি হচ্ছে কোথা থেকে? পরাগরেণু থেকে। আর ডেফিনেটলি মেগা গ্যামেটোজেনেসিস সেটা হবে স্ত্রীরেণু থেকে, বাট টু বি ভেরি স্পেসিফিক সক্রিয় স্ত্রীরেণু থেকে। তাহলে একটা পরাগরেণু থেকে, একটা সক্রিয় স্ত্রীরেণু থেকে। কি দিয়ে তৈরি হয় একটু খেয়াল করে দেখো। মাইক্রো গ্যামেট যখন আমরা বলেছিলাম পুংলিঙ্গধর উদ্ভিদ, সেখানে ছিল দুটো মেল গ্যামেট এবং ডেফিনেটলি পরাগ নালিকার সামনে ছিল একটা নালিকা নিউক্লিয়াস। সেই কমপ্লিট স্ট্রাকচারটাই ছিল মাইক্রো গ্যামেট। আর এখনই আমরা যেটা এমব্রায়ো স্যাক পেলাম, যেটাকে আমরা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা মেগা গ্যামেটোফাইটের স্ট্রাকচার বলেছি, একটা ডিম্বাণু, অবভিয়াসলি সহকারী কোষ অর সাইনারজিডস হ্যাভিং ফিলিফর্ম অ্যাপারেটাস, অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ এবং নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস। এই সবগুলো নিয়ে গঠিত হয় স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা ফিমেল গ্যামেটোফাইট।
আর ডেফিনেটলি বুঝতেই পারছো এর মধ্যে নির্মিত নিউক্লিয়াস একমাত্র ডিপ্লয়েড, বাকি প্রত্যেকেই কিন্তু হ্যাপ্লয়েড। ফলে এখন আমাদের দুটো প্রসেসের শেষে আমাদের একটা মেল গ্যামেটোফাইট রেডি, ফিমেল গ্যামেটোফাইট রেডি। মেল গ্যামেটোফাইটের পোলেন টিউবের মধ্যে দুটো মেল গ্যামেট বা পুং গ্যামেট প্রস্তুত, আর ফিমেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে এমব্রায়ো স্যাকের মধ্যে আমরা একটা 8 নিউক্লিয়েট স্টেজ পেয়েছি। ফলে আমাদের আলটিমেটলি সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য যে প্রয়োজনীয় দরকার, যেটা অবশ্যই গ্যামেট অপোজিট সেক্স আর রেডি। সো ডেফিনেটলি উই ক্যান এক্সপেক্ট নেক্সট যেটা হবে সেটা হবে ডেফিনেটলি ফার্টিলাইজেশন। বায়োলজির বিভিন্ন টপিকের বিভিন্ন বিষয়ের নতুন ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর ডেফিনেটলি শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে জানার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।